ইট কাঠ পাথরের জঙ্গলে শিশুদের আস্তানা এখন পড়ার টেবিল আর খেলার মাঠের বদলে এখন কম্পিউটার স্ক্রিন নয়তো মোবাইল স্ক্রিন। এভাবে তাদের জীবনযাপন এখন এমনভাবে দাঁড়িয়েছে যে তাদের শারীরিক কিংবা মানসিক বিকাশের যে একটা বিষয় রয়েছে সেটা প্রায় ভুলতেই বসেছি আমরা। তো আজকের এই যে বিষয় সেটা হচ্ছে যোগ তাদেরকে কিভাবে সাহায্য করতে পারে, বিশেষ করে শিশুর শারীরিক এবং মানসিক বিকাশে যোগের যে একটা বড় ভূমিকা রয়েছে সেটা নিয়ে আজকে আমরা জানব। স্টুডিওতে রয়েছেন যোগ প্রশিক্ষক পিঙ্কু রঞ্জন পাল, এছাড়া কিছু ছোট ছোট শিশুরা রয়েছে অত্যুত্তমা নাথ, রয়েছেন জাহ্নব কুমার দেব শর্মা, রয়েছেন শুক্লা দাস এবং সেই সাথে ঐত্রিকা দাস। তো এই চারজন শিশু আজকে বিভিন্ন যোগাসনের মাধ্যমে যোগ দেখাবে। তো আমরা আমাদের আলোচনা শুরু করছি। প্রথমেই যে বিষয়টা নিয়ে জানতে চাইব যে কথাটা বলছিলাম যে শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশে যোগের একটা ভূমিকা নিশ্চয়ই রয়েছে, তো সেটা কিভাবে হতে পারে সেটা যদি কিছু বলেন। শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশে যোগের একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই জন্য যে যোগ হচ্ছে সংযোগ, যোগের অর্থ হচ্ছে মিলন, অর্থাৎ দেহ এবং মনের যে প্রগাঢ় সংযোগ বা মিলন সেটাই হচ্ছে যোগ। এবং এই যোগের মাধ্যমে আমরা শারীরিক, মানসিক এবং আত্মিক এই ত্রয়ী শক্তির বিকাশ করতে পারি। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে তো যোগের বিরাট ভূমিকা এই জন্য রয়েছে যে আজকে আমরা বেশিরভাগই দেখতে পাই যে শিশুদের যে বিশেষ করে আমাদের যে জীবনচর্যা বা জীবনশৈলী বা আজকে আপনি যে ইট পাথরের এই জঙ্গলে যেটা মানে আজকে এই যে ফ্ল্যাট আমাদের চারিদিকে এবং বিশেষ করে আমাদের শহরাঞ্চলে যে জিনিসটা দেখতে পাই যে শিশুদের খেলাধুলা করার জন্য যে স্পেসটা সেটা নেই, যার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই শিশুরা বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছে। এবং এই ক্ষেত্রে কিন্তু যোগের একটা বিরাট ভূমিকা, এই জন্য যে যোগের মাধ্যমে কিন্তু আমরা এই যে শারীরিক এবং মানসিক এইটা আমরা উত্তরণ ঘটাতে পারি, অর্থাৎ যোগের মাধ্যমে আমরা শারীরিক মানসিক উৎকর্ষতা বৃদ্ধি পায়। তো যোগের যে বিভিন্ন ধরনের পশ্চার রয়েছে এবং যোগের যে আসন, প্রাণায়াম, মুদ্রাগুলো রয়েছে এগুলোর অভ্যাসে আমরা শারীরিক এবং মানসিক দিক দিয়ে উত্তরণ ঘটাতে পারি। তো একটা খুব স্বাভাবিক প্রশ্ন সেটা হচ্ছে যে সব বয়সের বাচ্চারাই কি এটাতে এই যোগাসন করতে পারে? মানে এটাতে বয়স বলে কিছু আছে কি, এই বয়স থেকে শুরু হতে হবে সেরকম কিছু নেই? নিশ্চয়ই আছে। যোগ আমরা যেটা 3+, 3 বছরের ঊর্ধ্বে যে বাচ্চাদেরকে আমরা, কেননা এর আগে বাচ্চাদের সঠিকভাবে ওদের যে নিউরো ফাংশনটা প্রপারলি না হওয়ার জন্য যেগুলো আসন আমরা বা ব্রিথিং এক্সারসাইজগুলো ওরা ঠিকভাবে হয়তো বুঝতে পারবে না, তার জন্য বলা হচ্ছে যে 3 বা 4 বছর থেকে আমরা বাচ্চাদেরকে নিচ্ছি। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু সমস্যা বাচ্চাদের থাকে, শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা, তো সেক্ষেত্রে ওটা শারীরিক অবস্থা অনুযায়ী কিন্তু আমরা সেই ধরনের আসন করাই ওদেরকে। আচ্ছা আচ্ছা, তো এটা আরেকটা জিনিস রয়েছে যে যে কোনো বয়সের মানুষ কি করতে পারেন? ঊর্ধ্বে একটা কোনো এরকম আছে যে এত বয়স পর্যন্ত করতে পারবেন না এরকম কিছু? 100 বছরের মানুষও যোগা করতে পারে যদি, কিন্তু যে ব্যাপারটা মুখ্য সেটা হচ্ছে তার শারীরিক অবস্থা। সেই শারীরিক অবস্থার উপরেই নির্ভর করেই কিন্তু সে যোগগুলো করবে। অর্থাৎ যদি কেউ হাই প্রেশার থাকে ধরুন, তো সে সামনের দিকে ঝুঁকে এক্সারসাইজ করতে পারবেন না। ঠিক তেমনি যদি কারো স্পন্ডালাইটিস থাকে সে ফ্রন্ট বেন্ডিং এক্সারসাইজগুলো করতে পারবে। এগুলো তো থাকবে, কিন্তু শিশুদের মধ্যে কোনো সেরকম কিছু নেই। বাচ্চাদের ক্ষেত্রে এই ধরনের কিছু নেই। যে জিনিসটা বললাম যে বাচ্চাদের যদি কোনো ধরনের শারীরিক সমস্যা থাকে সেই ক্ষেত্রে সেই সমস্যা অনুযায়ী আমরা ওদেরকে সেইভাবে যোগগুলো করাই বা আসনগুলো আমরা দেখিয়ে দিই। আর যদি কোনো সমস্যা না থাকে তো বাচ্চারা আমাদের যে আসনগুলো রয়েছে নির্ধারিত বয়সের যে আসনগুলো সেগুলো তারা অনায়াসে করতে পারে এবং যার মাধ্যমে ওদের শারীরিক এবং মানসিক উন্নয়ন হবে। তো একটা কথা বললেন যে সমস্যাগুলো, সাধারণত শারীরিক সমস্যা বললে আমরা কি বুঝবো? যে তার কি কোনো শারীরিক অসুখ কিংবা আরো অন্য কিছু? না, একটা বাচ্চার বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে। ধরুন কোনো বাচ্চার একটা নিউরো প্রবলেম থাকতে পারে, নার্ভের সমস্যা থাকতে পারে বা আদার্স অন্যান্য ডিজিজও তার মধ্যে অনেক সময় ইনবিল্ড হয় জন্মের পরে বা আফটার অপারেশন, ওর মধ্যে সেই সমস্যাগুলো তৈরি হয়। তো সেই ক্ষেত্রে ওই জিনিসগুলো বুঝিয়ে আমরা সেইভাবে আসনগুলো করাই। আদারওয়াইজ একটা সুস্থ একটা বাচ্চা সে আমাদের যে বয়সের সীমাবদ্ধতার মধ্যে যে আসনগুলো রয়েছে সেগুলো সে নির্দ্বিধায় করতে পারে। আচ্ছা, আরও একটা প্রশ্ন থাকে সবার মনে, সেটা হচ্ছে যে যোগ প্রশিক্ষকের কি কতটা প্রয়োজন রয়েছে? মানে যখন কোনো টিভি স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছি সেটাকে অনুকরণ করা কিংবা বই থেকে দেখা কিংবা ছবি থেকে দেখে দেখে করা,
কিন্তু যোগ প্রশিক্ষকের ভূমিকাটা এখানে কি? দেখুন, একটা ব্যাপার হচ্ছে কি, যে কোনো জিনিসের জন্য গুরুর মানে দরকার, আর যোগ তো একটা সাধনা। তো আমরা যে কোনো সাধনাই বলুন আপনি, সেখানে কিন্তু গুরুর একটা দিক নির্দেশ থাকাটা এই জন্য উচিত, কারণ দেখুন কিছু কিছু আসন রয়েছে যেগুলো আমরা 12 বছরের পরে করতে পারি। আচ্ছা আচ্ছা। তো এই ধরনের কিছু ব্যাপার রয়েছে, সায়েন্টিফিক ব্যাপার, যেগুলো ধরুন যে বাচ্চাটা যদি সে না জানে, তখন সে কি হয়, যেগুলো 12 বছরের পর যে ব্যায়ামগুলো, যে মুদ্রাগুলো, যে আসনগুলো করা দরকার, সে এর আগেই শুরু করে দেবে। তো এছাড়াও কিছু প্রত্যেকটা জিনিসের মেরিটস ডিমেরিটস রয়েছে, তার ভালো দিকটা রয়েছে, খারাপ দিকটা রয়েছে। তো সেই ব্যাপারে যদি আমি ভালোভাবে সেটা জ্ঞাত না হই, অর্থাৎ না জানি, তাহলে আমার দ্বারা হয়তো বা ভুল কিছু হতে পারে। সেজন্যই কিন্তু একজন গুরুর দরকার। আরো একটা বিষয় আছে, যেমন যখন আপনাদের কাছে যাচ্ছে বাচ্চারা, তখন বেশ ছোট, তো তাদেরকে প্রথমেই শারীরিক ব্যায়াম দেখানোর আগে তাদেরকে কিছু বোঝানো হয় যে এটা কিভাবে করবে, কিংবা তাদেরকে একটু বলে দেখানো হয় সেটা? দেখুন, বিশেষ করে আমি বলছি যে আজকাল এখানে শহরাঞ্চলে যে সমস্যাগুলো, বাচ্চারা মোবাইলে এত বেশি আকৃষ্ট হয়ে গেছে যে আপনি যখন ওকে বলবেন যে তুমি একটু ব্যায়াম করো, তখন ওর মধ্যে কিন্তু একটা অনীহা আসবে। অনেক গার্জিয়ান বলে, না স্যার, আমার তো বাচ্চা একদম করতে চায় না, হ্যাঁ, তা আমি ওকে আর করাবো না। তো আমি ওই সমস্ত গার্জিয়ান বা অভিভাবকদেরকে বলি যেটা একটা খুবই ভুল সিদ্ধান্ত। এই জন্য যে একটা বাচ্চা তো চাইবে সে সারাদিন মোবাইলের মধ্যে ডুবে থাকতে, কিন্তু ওই থাকাটা কিন্তু ওর জন্য স্বাস্থ্যকর নয়। আমরা জানি যে যে সময় সে মোবাইলের প্রতি আকৃষ্ট হবে, মোবাইল বেশি সময় দেখবে, তখন ওইটা থেকে ওর শরীরে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হবে। যেমন চোখের সমস্যা তার মধ্যে একটা আসবেই, তার সঙ্গে সঙ্গে যে সময় ম্যাক্সিমাম সময় যে সময় বসে সেই মোবাইলটা দেখবে, আনুষঙ্গিক তার দেহের মধ্যেও সেটার প্রতিক্রিয়া হবে, যেটা আগামী দিনে ওর জন্য একটা কুফল বয়ে নিয়ে আসবে। আর বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা ওর মধ্যে ক্রিয়েট হবে, সৃষ্টি হবে। যার জন্য আমরা বলি যে আপনারা নিয়ে আসুন, ধীরে ধীরে ওই বাচ্চাটা মানসিকভাবে তৈরি হবে যোগ করার জন্য। হয়তো যে বাচ্চাটা প্রথম দিন আসতে চাইছিল না, বা 10 দিন 15 দিন করতে চাইছিল না, সেই হয়তো একদিন খুব ভালো করে যোগা করবে। তো এটা একটা ব্যাপার থাকে। কিন্তু যারা বাচ্চাদেরকে নিয়ে আসছেন, আমরা ওদেরকে সাধুবাদ দিই এই জন্য যে বাচ্চাদেরকে একটা সুস্থ পরিবেশের দিকে কিন্তু নিয়ে আসছেন। অনেক সময় কি হয়, অনেক সময় বাচ্চাদেরকে খুব ঘরে খাওয়াতে থাকি, কিন্তু দেখা যাচ্ছে ওই বাচ্চার যে খাওয়াটাও নিচ্ছে, সেটা ওর বডি ঠিকভাবে প্রপারলি ডাইজেস্ট না হওয়ার জন্য ওই বাচ্চাটা খুব ফ্যাটি হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। এবং সেই মোটা হওয়ার ধরুন আগামী দিনে ওর মধ্যে অনেক ধরনের শারীরিক সমস্যা তৈরি হয়। বিশেষ করে দেখবেন ওই বাচ্চা যখন পড়াতে বসবে, সে একটু পড়তে পড়তে ওর মধ্যে একটা আলস্য ভাব আসবে, ওর মধ্যে একটা ঘুমের তৈরি হবে। তো এই জন্য একটা বাচ্চাকে সবসময় অ্যাক্টিভ রাখা, সেটা শারীরিক দিক দিয়ে, এবং এই ব্যাপারটাতে কিন্তু যুগের একটা ভূমিকা রয়েছে। এই জন্য বললাম বিভিন্ন ধরনের আসন আমাদের শারীরিক মানসিক যেভাবে পরিবর্তন নিয়ে আসছে, ঠিক তেমনি সেই আসনের প্রভাব আমাদের নিউরো ফাংশন, আমাদের যে নার্ভাস সিস্টেমটাকে অ্যাক্টিভ করে দিচ্ছে, যার জন্য ওর যে মেটাবলিজমের ক্রিয়াটা সেটা খুব দ্রুততার সঙ্গে এগিয়ে যায়। যার জন্য ওই বাচ্চাটা ডে বাই ডে ওর শারীরিক ডেভেলপমেন্টের সাথে সাথে ওর মানসিক ডেভেলপমেন্ট হচ্ছে, তার সাথে সাথে ওর হাইটটাকেও ইনক্রিজ করে দিচ্ছে। যুগের সাথে সাথে কিছু আমাদের আহারের ব্যাপারটাও নির্ধারিত করা আছে, যে কিভাবে আমরা খাওয়া দাওয়া করব, সেটাও একটা ব্যাপার। তো সেই হেলদি লাইফটাকে মেনটেন যদি আমরা করতে পারি, তবেই কিন্তু আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতা আসবে। আরও একটা বিষয় রয়েছে যে আমরা অনেকে বলি না যে স্কুলের ব্যাগটা বড্ড ভারী, তো এই যে পিঠে ব্যাগ নিয়ে যাওয়ার মতো শক্তিও কিন্তু অনেকের থাকে না। তো সে মানে হাড়ের যে স্ট্রাকচার যেটা সেটা সঠিকভাবে যদি তৈরি না হয়, তাহলে কিন্তু তার পক্ষে ভবিষ্যতেও কোনো কিছু করতে গেলে অসুবিধা হতে পারে। এবং হ্যাঁ, তো সেক্ষেত্রে কতটা সাহায্য করে? দেখুন, আমি অনেক বাচ্চাকে, অনেক গার্জিয়ান দেখেছি আমার কাছে এসে বলছেন, স্যার ও একটু যে সময় হাঁটে একটু ব্যান্ড হয়, একটু এরকম কুজো হয়ে একটু হাঁটে, এবং এটা হচ্ছে দীর্ঘদিন ও যে ভারী ব্যাগটা নিয়ে যে চলছিল, স্কুলে যাওয়ার সময় অনেক বাচ্চাকে দেখবে এইভাবে যায়, খুব কম বাচ্চা স্ট্রেইট হয়, মানে মেরুদণ্ডটাকে সোজা করে যাচ্ছে, বেশিরভাগই ঝুঁকে গেছে। এবং সেটাই কিন্তু ওর ধীরে ধীরে ওর পরবর্তীতে ও যে সময় স্কুল থেকে আসার পরও যে সময় ও ঘরের মধ্যে দেখবেন একটু এরকম ঝুঁকে সে চলছে। তো দীর্ঘদিনের একটা অভ্যাস এটা তৈরি হয়ে গেছে। যার জন্য আমরা যে সময় যোগাসনে আমাদের সেন্টারে যে বাচ্চাগুলো আসছে, আমরা যে কথাটা বলি যে যোগাসনে তুমি যে আসনেই বসো, তুমি চেয়ারে বসো, আসনে বসো, বা যে কোনো আসনে তুমি বসো, তোমাকে স্পাইনাল কর্ডটা মানে মেরুদণ্ডটাকে সোজা করে বসতে হবে। তো এই যে একটা ব্যাপারটা, যে মেরুদণ্ড সোজা করে থাকার যে অভ্যাসটা আমরা ওদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, এতে কি হচ্ছে, ধীরে ধীরে দেখা যাচ্ছে ওই বাচ্চাটা, আমরা বলি যে তুমি স্কুলের ব্যাগটা যে সময় নেবে তুমি সোজা হয়ে থাকবে। তো সব কিছুই তো মনের উপর প্রভাব পড়ে, শরীর এবং মন যেহেতু অঙ্গাঙ্গিভাবে যুক্ত,
তো দেখা যাচ্ছে যে এই ব্যাপারটাও একটা ব্যাপার যে আমরা আসনের মধ্যে বলি যে যে সময় তুমি যে কোনো আসনে বসো তুমি ওকে স্ট্রেইট হয়ে থাকতে হবে, মেরুদণ্ডটাকে সোজা রাখতে হবে। তো এই অভ্যাসটা কিন্তু এই জায়গা থেকে তৈরি হয়ে যাচ্ছে। এরকম কোনো আসন আছে কি যে আসন মানে সার্বিকভাবে তার শারীরিক মানসিক গঠনে সাহায্য করে? দেখুন, প্রতিটি ব্যায়ামেরই তো শারীরিক এবং মানসিক দিক উৎকর্ষতা লাভ হয়, প্রত্যেকটা ব্যায়ামেরই আলাদা আলাদা বেনিফিটস রয়েছে। আজকে যেহেতু আমাদের সঙ্গে শিশুরা রয়েছে, তো তাদের কাছ থেকে যে যদি প্রথমে আমরা সেরকম একটা কোনো আসন দেখতে পারি। হ্যাঁ, আমরা শুরুতেই বলবো যে যোগাসনের শুরুতেই যে বেসিক যোগাটা আমরা বলি আসন, সেই পদ্মাসন, যেটা প্রত্যেকটা ধ্যান আসন বলুন আর স্বাস্থ্যাসন বলুন, যে আসনটা মুখ্য প্রথমে আমরা শুরু করি যে আসন দিয়ে, সেটা হচ্ছে পদ্মাসন। তো সেই পদ্মাসনটা আমরা প্রথম দেখাচ্ছি। প্রথমেই দাঁড়িয়ে পড়তে হবে আমাদের। হ্যাঁ, স্ট্রেট, হাতটা নিচে। দেখুন, প্রথমে কিন্তু আমাকে সোজা হয়ে দাঁড়াতে হবে, দুটো পা দেখুন পায়ের মধ্যে, মেরুদণ্ডটাকে পুরো স্ট্রেট রেখে দাঁড়াতে হবে। 1, ধীরে ধীরে হাতটা উপরে উঠবে। 2, সামনের দিকে ঝুঁকে। 3, পাটা ফোল্ড করে। দেন 4, দুটো পা একসাথে সামনের দিকে নিয়ে আসতে হবে। দেন 4, হাতটা উপরে উঠবে। 3, ক্রস। 2, 1, একটা পা করে আমরা নিয়ে আসছি, একটা পায়ের উপর আরেকটা পা। and then 4, হাত উপরে। 3, 2, 1। এই হচ্ছে পদ্মাসন। আমরা জানি যে যে কোনো ধ্যান আসনের একটা উপযোগী আসন হচ্ছে এই পদ্মাসন, এবং এই আসন আমাদের বিশেষ করে ছেলেমেয়েদের আমাদের পায়ের এবং হাত এবং পায়ের যে স্নায়ু এবং পেশিগুলো রয়েছে, সেই স্নায়ু এবং পেশিগুলোকে সবল এবং সতেজ করে তুলছে। তার সাথে সাথে এই পদ্মাসন আমাকে মানসিক একাগ্রতা বাড়াতে সাহায্য করে, কনসেন্ট্রেশন বাড়াতেও এই আসনটি সাহায্য করে, এবং ধ্যানের জন্য এটি একটি উপযোগী আসন হচ্ছে এই পদ্মাসন। খুব ভালো একটা আসন এটা, কিন্তু মানে সহজেই করা সম্ভব বাচ্চাদের জন্য বিশেষ করে। হ্যাঁ, সূর্য নমস্কার, সেটার কি ভূমিকা রয়েছে? সূর্য নমস্কারটা খুব মানে বর্তমান এই যুগে সূর্য নমস্কারের বিশেষভাবে প্রয়োজনীয়তা রয়েছে। এই জন্য বলবো যে সূর্য নমস্কারটা হচ্ছে একটা সম্পূর্ণ ব্যায়াম। তার যে 12টি অঙ্গবিন্যাস রয়েছে, এই 12টি অঙ্গবিন্যাসের মাধ্যমে আমরা শরীরটাকে সঠিকভাবে ওয়ার্ম আপ করতে পারি, এবং এই ব্যায়ামে আমার প্রতিটি স্নায়ু, পেশি, কন্ডরা সমস্ত কিছুর ব্যায়াম একসাথে হয়ে যায় এই সূর্য নমস্কার। তো এখানে আছে আমাদের সঙ্গে আরো বাচ্চা দুটো, ঐত্রিকা দাস এবং শুক্লা দাস। তো সবাই মিলে যদি করে তাহলে মনে হয় ভালো লাগবে। নিশ্চয়ই নিশ্চয়ই, এটা চলে আসো তোমরা। প্রথমে দাঁড়িয়ে পড়তে হবে। হ্যাঁ, চলে এসো এখানে, আর একটু কাছে এসো। গ্যাপটা নিয়ে দাঁড়াতে হবে, তুমি এই গ্যাপে। হ্যাঁ, তুমি তোমার একটু এই সাইডে যাও, মানে সামনের দিকে একটু সাইডে। হ্যাঁ, সূর্য নমস্কার। সূর্য নমস্কার স্থিতি, এই দেখুন সূর্য নমস্কার স্থিতির অবস্থা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12. রিল্যাক্স। এই হচ্ছে সূর্য নমস্কার। আচ্ছা, একটা জিনিস আমরা দেখলাম
সেটা হচ্ছে যে প্রত্যেকটি আসনে স্টেপ ওয়াইজ যেতে হচ্ছে, মানে 1 2 3 এভাবে। তো সেটার কারণটা কি? কারণটা হচ্ছে কি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা একটা এক্সারসাইজ। যেমন ও যে সময় নমস্কার করছে সেটা হচ্ছে প্রণাম আসন, এবং সে যে সময় পিছন দিকে যাচ্ছে প্রত্যেকটা, হ্যাঁ, যে সময় ব্যাক বেন্ডিং করছে, দেন আবার যখন সামনের দিকে চলে আসছে সে পদহস্ত আসনে চলে আসছে, একটা বার যে সে পিছন দিকে নিচ্ছে সে অশ্বাসন চালানো আসন। ঠিক তেমনি যে সময় সে শুয়ে পড়ছে সেটাকে বলা হচ্ছে সাষ্টাঙ্গ আসন, এবং আবার যে সময় সেই সাষ্টাঙ্গ আসন থেকে সে বিপরীত দিকে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে আমাদের ভুজঙ্গ আসন, এবং ভুজঙ্গ আসন থেকে সে আবার পর্বত আসনে চলে যাচ্ছে। তো প্রত্যেকটা কিন্তু আসনের এখানের মধ্যে ব্যায়ামের একটা খুব সুন্দরভাবে মানে একটা যোগ রয়েছে, মানে একটা আসনের মধ্যে অনেকগুলো আসন আমরা দেখতে পাই, অনেকগুলো, এবং এটা টোটাল বডির এক্সারসাইজ হয়ে যাচ্ছে, ফ্রন্ট ব্যাক টুইস্ট সবগুলো হয়ে যাচ্ছে এই সূর্য নমস্কারে, যার জন্য ওকে একটা সম্পূর্ণ ব্যায়াম বলা হয়। আমরা জানি যে 2015 সালে প্রথম মানে আমাদের প্রধানমন্ত্রী তিনি সেটাকে বিশ্বময় ছড়িয়ে দিতে চেয়েছেন, এবং যোগ দিবস এখন গোটা বিশ্বে সেটা হচ্ছে, এবং আমরা এই যে বিষয়টাকে সেটাকে এখন মানে স্কুলের যে পাঠ্যক্রম রয়েছে সেখানেও সেটাকে রাখা হচ্ছে, সেটা কি সত্যি, এবং সেটা মানে কিভাবে এলো আর কি? দেখুন, সবাই জানেন এই ব্যাপারটা যে যোগকে স্পোর্টসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এতদিন কিন্তু যোগটা স্পোর্টসের আন্ডারে ছিল না, যোগটাকে স্কুল কলেজে সেটা করানো হতো, যেমন আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য যোগটা ইভেন্ট হিসেবে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এখন কিন্তু যোগটা স্পোর্টসের মধ্যে এসে গেছে, যার জন্য আপনারা দেখেছেন যে বিগত দিনে খেলো ইন্ডিয়া গেমসেও যোগকে ঢোকানো হয়েছে, সেখানে যোগের প্লেয়াররা করছে। তো সেটা একটা বিরাট প্রাপ্তি যোগের, এবং এই প্রাপ্তিটা নিঃসন্দেহে আমাদের বর্তমান সরকার যেভাবে উদ্যোগী হয় সেটা নিয়েছেন, তার জন্য আমরা সাধুবাদ জানাই। এবং যোগকে আর শুধু ভারতবর্ষে নয়, পৃথিবীর বিভিন্ন দেশে যোগ রোগ আরোগ্যের একটি প্রকৃষ্ট মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে, এবং তার সাথে সাথে যোগকে স্পোর্টসের আন্ডারে নিয়ে নেওয়া হয়েছে, যার জন্য এখন স্কুল কলেজ বিশেষ করে কেন্দ্রীয় বিদ্যালয়গুলোতে ওরা রিজনাল মিট হচ্ছে, এবং সেই রিজনাল মিটের মধ্য দিয়ে ওরা ন্যাশনাল যোগাসনের আসর যাওয়ার সুযোগ পাচ্ছে, এবং এর মাধ্যমে কিছু প্লেয়ার তৈরি হচ্ছে যোগের, যারা খুব ভালো করে যোগ করতে পারে, যেটাকে আমরা অ্যাডভান্স যোগা বলি। সেই অ্যাডভান্স যোগাটা ওরা করতে পারছে, এবং সেটা খুবই সুন্দরভাবে, এবং এর মধ্যেও বিভিন্ন ধরনের আর্টিস্টিক যোগা রয়েছে, রিদমিক যোগা রয়েছে, বিভিন্ন ধরনের ফর্ম রয়েছে। তো এটা একটা বিরাট ব্যাপার যে যোগকে স্পোর্টসের আন্ডারে নিয়ে নেওয়া হয়েছে, যার জন্য আগামী দিনে কী হচ্ছে, এখান থেকে যারা ভালো যোগাসন করতে পারছে ওরা ভালোভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারছে, এবং শুধু ভারতবর্ষ না, পৃথিবীর বিভিন্ন দেশে ওদেরকে যোগার ইনস্ট্রাক্টর হিসাবে নিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু মানে আমরা দেখেছি আগেও যে বিভিন্ন দেশে সেটা এই ভারতবর্ষ থেকেই যোগ প্রশিক্ষক বাইরে যাচ্ছেন, এবং সেখানে তারা সেটা শেখাচ্ছেন। তো আরও একটা জিনিস যেটা বললেন যে স্পোর্টস হওয়াতে কি হচ্ছে, একটা ইন্টারন্যাশনাল কিংবা ন্যাশনাল মিট যেটা হচ্ছে, জাতীয় খেলার যে একটা এখানে সুযোগ রয়েছে বাচ্চাদের, কিংবা বাচ্চাদের কেন বলবো, যারা একটু বড় ক্লাসে পড়ে তাদেরও সেখানে সুযোগ রয়েছে। তো খেলা হিসেবে সেটাকে যদি নিতে হয় সেখানে কি আরও কিছু যোগ হবে? না, সবচেয়ে বড় জিনিস যেটা বলছি আমি, যে সেটার যে সবচেয়ে প্লাস পয়েন্টটা হচ্ছে যে আগে যে বাচ্চারা খুব ভালো যোগা করতো, অ্যাডভান্স যোগাগুলো করতো, ওদের কিন্তু সেই ধরনের কোনো প্ল্যাটফর্ম ছিল না যেখানে ওর প্রতিভার উত্তরণ হবে, যেখানে ওর প্রতিভাকে বিকশিত করার একটা সুযোগ হবে। সেই সুযোগটা কিন্তু করে দিয়েছে ভারত সরকার, যেটা যোগকে স্পোর্টসের আন্ডারে নিয়ে আসার জন্য, যার জন্য প্রতিটি স্কুল এবং তৃণমূল স্তর থেকে বাচ্চারা তৈরি হয়ে একটা বড় প্ল্যাটফর্মে যাওয়ার সুযোগ পাচ্ছে, এবং এই সুযোগ ওর জীবনকেও পরিবর্তন করে দিচ্ছে। এটা একটা আমাদের কাছে বিরাট পাওনা, যেটা বর্তমান প্রজন্মের এই যে ছেলেমেয়েরা এই জায়গাটার প্রতি উৎসাহিত হচ্ছে, যে যোগ করে আমরা একটা ভালো জায়গাতে পৌঁছতে পারবো। নিজের শরীরকে তো প্রথম আমি তৈরি করে নিচ্ছি, মনকে তৈরি হচ্ছে, তার সাথে সাথে আমার জীবনটাকেও তৈরি করার একটা সুযোগ এখানে পাওয়া যাচ্ছে। এটি একটা বড় মানে প্রাপ্তি বলবো, এবং একটা সুযোগও আমাদের কাছে। নিশ্চয়ই। তো এই যে বললেন অ্যাডভান্স যোগা, সেটার কি কোনো বিশেষ কোনো যোগা রয়েছে যে এটা দেখানো যায় সেরকম? নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা এখানে দেখাবো কিছু অ্যাডভান্স যোগা বাচ্চারা করবে। নিজেকে কিভাবে আমরা সহজ আসন থেকে, এখানে বেসিক আসন দেখলাম যে পদ্মাসন, যেটা আমাদের শুরুতে আমরা যে আসনটা করি, আমরা সূর্য নমস্কার দেখলাম যেটা আমাদের সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করে। এবার আমরা দেখব কিছু অ্যাডভান্স যোগা, যেটা যোগা স্পোর্টস হিসাবে আমরা বলি, এবং অ্যাডভান্স যোগাটা আজ বিশ্বময় সেটা খ্যাতি রয়েছে, বা সেটা ডে বাই ডে সেটার পপুলারিটি বাড়ছে। সেই অ্যাডভান্স যোগাগুলো আমরা এখানে প্রদর্শন করব। আমরা প্রথমেই অত্যুত্তমা এবং জাহ্নব দেব শর্মা
ওরা দেখাবে। আচ্ছা, স্টার্ট, শুরু করে দাও। দণ্ডায়মান বিভক্ত আসন দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যোগা, আমরা শরীরকে যে সময় একটা জায়গাতে ফ্লেক্সিবল করে তুলতে পারবো, অর্থাৎ মানে নমনীয় করা যায়, স্পাইনাল কর্ডটা যে সময় খুব ফ্লেক্সিবল হয়ে যাবে, আচ্ছা, তখনই কিন্তু আমরা এই আসনগুলো প্রদর্শন করতে পারবো বা দেখাতে পারবো। রিল্যাক্স। জাহ্নব, তুমিও করো একসাথে, করো, সেকেন্ড করতে থাকো তুমি। তুমি যে যেগুলো পারো, আমরা অ্যাডভান্স যোগাগুলো একসাথে দেখিয়ে দিচ্ছি, তাহলে সময়টা কম লাগবে এবং বিভিন্ন ধরনের যে কৌশলগুলো, ব্যাক বেন্ডিংয়ের বিভিন্ন পোজগুলো এখানে দেখানো হচ্ছে। অত্যুত্তম, রিল্যাক্স, তুমি করতে থাকো। দেন স্ট্রেচিং, স্প্রেডে। দেব শর্মা, রিল্যাক্স। হনুমান আসনা। রিল্যাক্স। রিল্যাক্স, অত্যুত্তম। জাহ্নব, রিল্যাক্স। দেখুন কি সুন্দরভাবে এই ব্যায়ামগুলো করছে ওরা, এবং একটা বাচ্চাদের সময় খুব ভালো করে নিজেকে তৈরি করতে পারবে, এরপরেই কিন্তু এই আসনগুলো সে দেখাতে পারবে বা প্রদর্শন করতে সক্ষম হবে। আপনি বললেন যে এদের এই শরীরটা নমনীয় হয়ে যে উঠেছে, এটার নিচে একটা বিষয়, এটা ও রয়েছে আরো, তো সেই সাথে জানতে চাইবো একটা কথা। জাহ্নব, রিল্যাক্স, বসো। নেক্সট। Relax. This hand balance posture, Konudinasana. Relax. Okay, thank you. আমরা দেখলাম অত্যুত্তম এবং জাহ্নব দেব শর্মার কিছু অ্যাডভান্স যোগা। তো এটা এই যে পাখির মতো বেশ হালকা মনে হচ্ছিল,
তো এই নমনীয়তাটাকে বজায় রাখতে গেলে তাদের কি করতে হয়? এর জন্য চাই প্র্যাকটিস, অনুশীলন। প্রতিদিন নিয়ম করে, বিশেষ করে আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো বলি যে প্রত্যেক বাচ্চাকে যে খালি হাতে যে ব্যায়ামগুলো, ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করতে হবে বেশি করে, এবং তার সাথে সাথে কিছু আসন আছে আমাদের স্ট্রেচেবল যোগাগুলো, এগুলো করতে হবে। এবং সেই নিয়ম মেনে যখন সঠিকভাবে সে সেটার প্র্যাকটিস করবে, অভ্যাস করবে, তখন কিন্তু একটা সময় সেই ধরনের খুব সুন্দর একটা যোগার যে আমরা দেখলাম এখন, যে খুব সুন্দরভাবে সে নিজেকে শারীরিকভাবে তৈরি করেছে, তার মধ্যে যে ফ্লেক্সিবিলিটি আসছে, সেটার মূলে কিন্তু রয়েছে অভ্যাস। অর্থাৎ নিত্যদিন সে সেটা অভ্যাস করে যেতে হবে, এবং তখনই কিন্তু তার মধ্যে সেই যে অ্যাডভান্স যোগাগুলো করার সে কৌশলগুলো আয়ত্ত করতে পারবে। নিশ্চয়ই। আরও দুজন রয়েছে আমাদের, ঐত্রিকা দাস এবং আমাদের মধ্যে আছে শুক্লা দাস। ওদেরকে সামনে আসার জন্য চলে আসো তোমরা। স্টার্ট। ঐত্রিকা, স্টার্ট। তুমি স্ট্রেচিং করে নাও শুক্লা, করো তোমার যে আসনটা করো, এরপরে স্ট্রেচিং করবে। রিল্যাক্স ঐত্রিকা। রিল্যাক্স শুক্লা। লাস্ট সেকেন্ড, 2 নম্বরটা করো। দিস ইজ দণ্ডায়মান গ্রীবাসন, আমরা দেখতে পাচ্ছি ঐত্রিকা করেছে। রিল্যাক্স, এটা লেগ ব্যালেন্সিং পশ্চার, এটাকে গ্রীবা মুদ্রা বা গ্রীবাসন বলা হয়, দণ্ডায়মান গ্রীবাসন। রিল্যাক্স শুক্লা। ঐত্রিকা করো নেক্সট। ওকে, রিল্যাক্স। নেক্সট আরেকটা দেখিয়ে দাও। খুব সুন্দর। ওকে, দুজনেই ছেড়ে দাও, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর, চারজনেরই আজকে দেখলাম যে এত সুন্দরভাবে এরা অ্যাডভান্স যোগা যেটা করছে, তো সেটা আপনি বললেন যে অভ্যাসে সেটা বজায় থাকবে, তো তার গুণাগুণ সম্পর্কে কিছু বলবেন? নিশ্চয়ই। ওই যে অ্যাডভান্স যোগাটা একটু আগে বললাম, যে প্রত্যেকটা আসনের যে বেনিফিটস রয়েছে, তার গুণাগুণ রয়েছে, সঠিকভাবে সে নিজেকে তৈরি করবে, এবং তার জন্য বললাম যে তার শারীরিক অবস্থা অনুযায়ী সে সেটার অভ্যাস করতে থাকবে। এবং ডে বাই ডে আমরা যে শুরু করলাম পদ্মাসন থেকে, সেটা প্রথম যে শুরুটা পদ্মাসন, সেই পদ্মাসন থেকে একটা বাচ্চা ধীরে ধীরে নিজেকে তৈরি করছে, এবং অনুশীলনের মাধ্যমে সে ব্যাকবেন্ডিং যে আসনগুলো রয়েছে, আমরা দেখেছি এখানে বৃশ্চিক আসন করলো, চক্র আসন করলো, সেগুলো কিন্তু একদিনে হয়নি, সেগুলো দীর্ঘদিন তার যে অভ্যাস, সেই অভ্যাসে তৈরি হয়েছে। এবং আপনি দেখতে পারবেন যে বাচ্চারা যোগাগুলো করছে, ওদের শারীরিক গঠন যেগুলো দেখবেন যে ফিজিকটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, এটাই কিন্তু একটা সবচেয়ে বড় আশীর্বাদ, বেনিফিটস আমি বলবো। এবং তারপরে তো প্রত্যেকটা আসনে আলাদা আলাদা বেনিফিটস রয়েছে, এবং সেগুলো তো আমরা আলোচনা করব এই বিষয় নিয়ে। যে ব্যায়ামগুলো আমাদের হাইটকে ইনক্রিজ করে, আমাদের উচ্চতা বাড়াতে সাহায্য করে, সেই ব্যায়ামগুলো আমরা এখানে দেখাতে যাচ্ছি। এখানে একটা প্রশ্ন আছে যে সব বাচ্চারাই কি সেটা হাইট ইনক্রিজ করার জন্য যেগুলো ব্যায়াম করবে, তাদের হরমোনের অনেক সমস্যা কিংবা কোনো কোনো ফ্যামিলিতে জেনেটিক সমস্যা থেকে যায়, এগুলো কি সবকিছু মানে? দেখুন, জেনেটিক একটা ব্যাপার তো আছে, সেটাকে তো আমরা চট করে লঙ্ঘন করতে পারবো না, কিন্তু একটা কথা বলা হয় যে অভ্যাসাৎ সিদ্ধি। অর্থাৎ আমি এমন দেখেছি যে মা বাবা খুব মানে শর্ট, কিন্তু বাচ্চাটা দীর্ঘদিন ধরে যোগা করছে, এবং সেই যোগা করার পর কি হচ্ছে, ওই বাচ্চাটা কিন্তু তার মা বাবার থেকে হাইটটা অনেকটা বেড়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের যে
এই যে অ্যাক্টিভিটিসগুলো কিছু আসন আছে সেগুলোতে আমাদের পিটুইটারি গ্ল্যান্ডটাকে সে অ্যাক্টিভ করে দিচ্ছে এবং সেই গ্রোথ হরমোন বাড়ার ফলে সেই বাচ্চাটার মানে উত্তরোত্তর তার বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ উচ্চতাটা তার বাড়ছে। এবং সেটা তো একটা সায়েন্টিফিক রিজন আমাদের কাছে যে আমরা ওই জায়গাটাকেও কিন্তু ওভারকাম করতে পারি সেটা আমরা অভ্যাসের মাধ্যমে চলে যেতে পারি। একটা দেখবেন আপনি যে ডায়াবেটিস, অনেক সময় বলা হয় যে ডায়াবেটিসটাও জেনেটিক, যে পরিবারের যদি কেউ থাকে তবে সম্ভাবনা থাকে যে পরবর্তী প্রজন্মের বা এর পরের জেনারেশনের মধ্যেও সেটা আসার, যার জন্য বাবার থাকলে ছেলেকে বলা হয় খুব কেয়ারফুলি থাকার জন্য হতে পারে। কিন্তু সেই ছেলেটা যদি খুব নিজের জীবনশৈলীর পরিবর্তন করে এবং সে যদি রেগুলার এক্সারসাইজ, তার প্রপার ডায়েট সে যদি মেনটেন করে, তা কিন্তু সে ওইটাকে ওভারকাম করতে পারবে, তার জীবনে ওই সমস্যাটা আসবে না। ঠিক তদ্রূপ এই জায়গাটা তো সেমই, যে তার ফ্যামিলি যদিও তার শর্ট থাকে, তার মধ্যে জেনেটিক একটা প্রভাব থাকে, তারপরেও কিন্তু সে অভ্যাসের মাধ্যমে নিজেকে ওই জায়গাটাতে তুলে ধরতে পারবে। তো ওই যে হাইট ইনক্রিজের কথাটা বলছিলেন যে এটার একটা কিছু ব্যায়াম রয়েছে। তো আমরা দেখাচ্ছি হাইট ইনক্রিজের জন্য যে ব্যায়ামগুলো। আমরা দুজন চলে আসছো সামনে। দেখুন, উচ্চতা বাড়াবার জন্য আমরা খুব সহজভাবে, যেগুলো প্রত্যেকে করতে পারে, বাচ্চারা করতে পারবে, সহজ ব্যায়ামগুলো আমরা দেখাতে যাচ্ছি। প্রথমে দেখাচ্ছি তারাসন। তারাসন, দুটো হাত উপর দিকে উঠবে, হ্যাঁ, দুটো হাতকে ইন্টারলক করে, এই দেখুন দুটো হাত ইন্টারলক, দুটো হাত এই যে কানের সঙ্গে চাপিয়ে রাখতে হবে। পায়ের অবস্থানটা দেখুন। এবারে শ্বাস নিয়ে 1, এই দেখুন 5 to 10 seconds হোল্ড করতে হবে, দেন 2, শ্বাস ছেড়ে ধীরে ধীরে ডাউন স্লোলি, 3, 4, again 4, শ্বাস নিয়ে একটু সময় শ্বাসটাকে হোল্ড করুন 5 to 10 seconds, দেন স্লোলি ধীরে ধীরে 1, ডাউন, রিল্যাক্স। এইটা আমরা মিনিমাম 10 টাইমস করতে হবে এই ব্যায়ামটা, এটাকে তারাসন বলা হয়। এবং এটার পর আমরা করব পশ্চিমোত্তানাসন, ফরওয়ার্ড বেন্ডিং পশ্চার। প্রথমে বসে যেতে হবে, এটাকে দণ্ডাসন বলা হয়। এইটা থেকে হাতটা সাইডে থাকবে, মেরুদণ্ডটা মানে স্পাইনাল কর্ডটা কিন্তু স্ট্রেট থাকবে। এবারে 1, শ্বাস নিয়ে হাতটা উপরে উঠবে খুব স্লোলি ধীরে ধীরে। এবার শ্বাস ছেড়ে এই দেখুন সামনের দিকে ঝুঁকতে হবে, নাকটা হাঁটুতে লাগবে, স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে একটু সময় থাকতে হবে। 2, শ্বাস নিয়ে এগেইন হাতটা উপরে। 3, শ্বাস ছেড়ে এগেইন সামনের দিকে। 4, শ্বাস নিয়ে খুব স্লোলি, রিল্যাক্স। এটা আমাকে 5 টাইমস করতে হবে মিনিমাম। এটার পর আমরা দেখাচ্ছি চক্রাসন, অর্ধচক্রাসন। অর্ধচক্রাসন, আমাকে পিঠ মাটিতে দিয়ে শুয়ে পড়তে হবে, হ্যাঁ। অর্ধচক্রাসন, দুটো হাত, হ্যাঁ, পা দুটো ভাঁজ করে কোমরের কাছাকাছি নিয়ে আসতে হবে, দুটো হাত মাথার দুপাশে। 1, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এই দেখুন অর্ধচক্রাসন ইজ এ হাফ হুইল পশ্চার, অর্ধচক্রের মতো হয়ে গেছে ইয়েটা। এবং এইটাতে আমাদের পিঠ এবং কোমরে খুব ভালো এক্সারসাইজ হচ্ছে, মেরুদণ্ড খুব ভালো এক্সারসাইজ হচ্ছে এবং মেরুদণ্ডেতে ব্লাড সার্কুলেশন প্রপারলি হচ্ছে এবং এটির অভ্যাসে আমাদের স্পাইনাল কর্ড ফ্লেক্সিবল হচ্ছে। এবং এই আসনটা বিশেষভাবে আমাকে হাইট ইনক্রিজ করতে সাহায্য করছে এবং তার সঙ্গে সঙ্গে আমার মধ্যে এনার্জি লেভেলটা বাড়িয়ে দিচ্ছে। অনেক সময় আমাদের শরীরের মধ্যে যে জড়তা, যে আলস্য ভাব থাকে
তাও এই আসন অভ্যাসে আমাদের দূর হবে এবং এটা মিনিমাম 3 টাইমস করতে হবে। ধীরে ধীরে টু স্লোলি ডাউন। এই দেখুন, এটা আমরা আরেকবার করছি, দেখুন স্টার্ট। এটাতে কি মেদ কমে মানে কমাবার এটাতে আমাদের তলপেটে বিশেষ করে যে ফ্যাটসগুলো রয়েছে সেই ফ্যাটস কমাতে এটা সাহায্য করে। এটা আমাদের মেরুদণ্ডের ফ্লেক্সিবিলিটি বাড়াতে সাহায্য করে। এটা আমাদের হাইটকে ইনক্রিজ করছে। এটা আমার শরীরের স্নায়ু এবং পেশিগুলোকে সবল এবং সতেজ করে তুলছে। তার সাথে সাথে আমার টোটাল বডির যে নার্ভাস সিস্টেমটাকে অ্যাক্টিভ করে দিচ্ছে। রিল্যাক্স। নেক্সট অর্ধকূর্ম আসন। বজ্রাসনে বসে পড়তে হবে প্রথমেই। আমরা জানি যে বজ্রাসনটা খাওয়ার পর আমরা যদি এই আসনে বসি তাহলে এটা খুব তাড়াতাড়ি আমাদের খাওয়াটা হজম হয়ে যায়, অর্থাৎ ডাইজেস্টিভ ফাংশনটাকে বাড়িয়ে দেয় এই আসনটা, যেটা বজ্রাসন। খাওয়ার পর এই আসনটা আমরা মানে সবাই করতে পারে, সবাই করতে পারে এটা। এবং এই বজ্রাসন থেকে আমরা করব অর্ধকূর্ম আসন। 1, শ্বাস নিয়ে হাতটা উপরে উঠবে স্লোলি। 2, শ্বাস ছেড়ে দেখুন সামনের দিকে। 3, স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে একটু সময় থাকতে হবে। দেন 3, শ্বাস নিয়ে স্লোলি একসাথে। দেন 4, শ্বাস ছেড়ে খুব ধীরে ধীরে। এই হচ্ছে অর্ধকূর্ম আসন। এটা আমরা 3 টাইমস করতে পারবো। এই কয়েকটি আসন যদি আমরা রেগুলার করি, মানে খুব ইজি দেখিয়ে দিলাম এগুলো, এরপরেও অন্যান্য আনুষঙ্গিক ব্যায়ামগুলো রয়েছে, তো খুব ইজিলি আমরা আমাদের হাইটটাকে ইনক্রিজ করতে পারবো। এবং তার সাথে সাথে আমাদের শরীরের যে নানাবিধ সমস্যাগুলো রয়েছে সেগুলো দূর হবে। আমাদের এক্সেস ফ্যাটস বলুন, নিউরো ফাংশনটাকে অ্যাক্টিভ করবে, ডাইজেস্টিভ ফায়ারটাকে বাড়িয়ে দেবে এবং ইনডাইজেশনের সমস্যা যদি থাকে এগুলো থেকেও আমাদের মানে দূর হবে এবং আমরা এই প্রবলেমসগুলো থেকে বেরিয়ে আসতে পারবো এই শুধুমাত্র এই কয়েকটি আসনে, যে সহজভাবে আমরা এগুলো অভ্যাস করি। এবং আরেকটা জিনিস, যে এই সহজ আসনগুলো তারা যেভাবে করতে পারছে, তো শিশু বয়সে যেটা সম্ভব সেটা কিন্তু একটু দেরি হয়ে গেলে সেটা অতটা সহজ হয় না। নিশ্চয়ই নিশ্চয়ই, বয়সের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের মধ্যেও সেই জড়তা আসবে, যার জন্য যেটা একটা বয়সে সে খুব ইজি করতে পারবে, সে হয়তো একটা বয়সের পরে গিয়ে সেটা করা খুব ওর পক্ষে কষ্টকর হবে। তবে একটা জিনিস কি, যোগ যদি একটা মানুষ ছোটোবেলা থেকে করে, সে বৃদ্ধ বয়সে গিয়েও কিন্তু তার শরীরটাকে অনেকটাই ফ্লেক্সিবল রাখতে পারবে। এবং তার উদাহরণ আমরা দেখেছি অনেক যোগাচার্যকে, আমরা রামদেবজি দেখছি করছেন, আমরা দেখেছি বিকেএস আয়েঙ্গারকে, যিনি আরো অনেকে রয়েছেন এবং তাদের ঘটনাক্রমে হয়তো বা এটা চক্রে হতে পারে যে তাদের আয়ুটাও দীর্ঘায়ু অনেক সময়, কেননা আমরা জানি যে এই যে রোগ শক্তি থেকে মুক্তি পায়। তো আমাদের আজকের এই আলোচনা এবং সেই সাথে এই যে যোগ প্রদর্শন বিশেষ কয়েকটা আসন আমরা দেখলাম, তো এতে আমরা সাধারণ মানুষ যেভাবে উপকৃত হচ্ছি, বিশেষ করে যারা আজকের দর্শক যারা রয়েছেন তারাও নিশ্চয়ই ভীষণভাবে উপকৃত হবেন এই আসনগুলো দেখে। এবং আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনারা যদি বাঁচতে চান তাহলে নিশ্চয়ই নিজেদের জীবনে যোগকে যোগ করুন। আর পিঙ্কু রঞ্জন পাল, আপনি এসছেন স্টুডিওতে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা রয়েছে এখানে, শুক্লা দাস, ঐত্রিকা দাস, জাহ্নব কুমার দেব শর্মা এবং অত্যুত্তমা নাথ, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা।